স্বাগতম গাইজ আরেকটি ভিডিওতে। আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম কিভাবে এসজিএস পোর্টাল এবং A2A পোর্টালে রেজিস্টার করতে হয়। এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে A2A পোর্টালে আইসিসিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কিভাবে A2A পোর্টালে অ্যাপ্লিকেশন করতে হবে আইসিসিআর এর জন্য। চলুন আমার ল্যাপটপ পেজে, তো চলুন শুরু করা যাক। ওকে গাইস, তো আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে A2A পোর্টালে আমরা অ্যাপ্লিকেশন করব। আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে আমরা A2A পোর্টাল এবং এসজিএস পোর্টালে রেজিস্ট্রেশন করব। যদি আপনারা সেই ভিডিওটি দেখে না থাকেন তো আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিওটি ওখান থেকে আপনারা দেখে নেবেন। এবং আইসিসিআর সম্বন্ধীয় আমাদের যে প্লে লিস্টটি রয়েছে সেটি দেখে নেবেন। ওখানে ইউনিভার্সিটি সিলেকশন, আইসিসিআর এর রুলস রেগুলেশন, ডকুমেন্টেশন এবং অন্যান্য জেনারেল কোয়েশ্চেন নিয়ে ভিডিওগুলো রয়েছে। এবং পরবর্তীতে আরও যেসব ভিডিওগুলো আসবে সেগুলো সবগুলোই এই আইসিসিআর প্লে লিস্টে আপলোডেড হবে। তো আমাদের সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক কীভাবে আমরা লগ ইন করে আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটি করব সেই বিষয়ে। এখন যেটি দেখব, আমি আমার গুগল ক্রোমে একটু সমস্যা সম্মুখীন হচ্ছিলাম লগ ইনের জন্য। তো আমি মাইক্রোসফট এজ দিয়ে লগ ইন করবো। তো এই যে আইসিসিআর পোর্টাল, এখানে আমরা লগ ইন পেজে এইভাবে একটা পেজ পাবো। এখানে আমরা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবো। আমার সেভ করা ছিল তো একবারে নিয়ে নিয়েছে। অ্যান্ড আর ইউ অ্যান অ্যাপ্লিক্যান্ট? ইয়েস। অ্যাপ্লাই ফর, এখানে যে যেটার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন, ইউজি, পিজি, পিএইচডি, ডিপ্লোমা আর সার্টিফিকেট, যে যেটার জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটি সিলেক্ট করবেন। আমি পিজির জন্য অ্যাপ্লাই করেছিলাম তো আমি পিজি সিলেক্ট করছি। রেজিস্ট্রেশন ইয়ার আমি 2023-24 সিলেক্ট করবো আমরা সবাই। তো এটা সিলেক্ট করার পর আমরা এখানে ক্যাপচা কোডটি দিব। তো ক্যাপচা কোডটি দিয়ে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে ওরা আমাদেরকে অ্যাপ্লিকেশন লগ ইন পোর্টালে নিয়ে যাবে। তো আমরা A2A-তে লগ ইনের পর এমন একটি ওয়েব পেজ দেখতে পাবো। এখানে আমরা প্রথমেই ড্যাশবোর্ডে থাকবো এবং এখান থেকে আমাদেরকে অ্যাপ্লাই ফর স্কলারশিপ এইখানে ক্লিক করতে হবে। তো চলুন শুরু করা যাক অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেই বিষয়টি। অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদেরকে ড্যাশবোর্ড থেকে পার্সোনাল ডিটেইল পেজে নিয়ে আসা হয়েছে। অ্যান্ড আমরা এখানে প্রথমে দেখতে পাবো, এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম 2023-24 ফর স্কলারশিপ থ্রু আইসিসিআর। অ্যান্ড এখানে ওই সেম জিনিসটি লেখা রয়েছে যে কোনো ভুয়া ডকুমেন্ট বা ভুয়া তথ্য দেওয়া থাকলে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল করা হবে। তো এর পরবর্তীতে কী কী ধাপ আমাদের ফিল আপ করতে হবে এবং কী কী ইনফরমেশন আমাদের দিতে হবে চলুন সেটি দেখে নিই। তো প্রথমেই লেখা রয়েছে প্রোফাইল ইমেজ শুড বি লেস দেন ইকুয়াল টু 200 কিলোবাইট অ্যান্ড ইন জেপিজি, জেইপিজি আর পিএনজি ফরম্যাট। তো আমাদেরকে জেপিজি ফরম্যাটের একটি ফটো আপলোড করতে হবে যেটির ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আমরা যদি চশমা পরি তো চশমা ছাড়া ছবিটি তুলতে হবে এবং সেটির সাইজ 200 কিলোবাইটের নিচে হতে হবে। সেটি এখানে আপলোড বাটনে ক্লিক করলে আমরা এখানে ছবিটি আপলোড করতে পারবো। যদি আপনারা কোনো ছবি কিভাবে 200 কিলোবাইটের নিচে রিসাইজ করতে হয় না জানেন তো আপনারা গুগলে এসে সার্চ করবেন ইমেজ রিসাইজার অনলাইন। তো এখানে ক্লিক করলে আপনারা এই ওয়েব পেজটি পাবেন। এখানে আপনি জাস্ট আপনার ছবিটি আপলোড করবেন। সাপোজ আমি ধরে নিই আমি এই ছবিটি রিসাইজ করব। তো এখানে অ্যাসপেক্ট রেশিওতে ইঞ্চে গিয়ে এখানে আপনি 3.5 ইন্টু 4.5 দিয়ে দেবেন অ্যান্ড এটিকে লক করে দেবেন। লক করে এখানে ফাইল সাইজ 200 কেবি দিয়ে দিলে, রিসাইজ দিলে ওরা ছবিটিকে 200 কিলোবাইটের নিচে রিসাইজ করে দেবে এবং সাইজ 3.5 ইন্টু 4.5 করে দেবে। এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করলে আপনার রিসাইজ হওয়া ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল কিভাবে রিসাইজ করা লাগে ইমেজটি। তো এরপর যেটি, আবার ফিরে যাই আমরা অ্যাপ্লিকেশন পোর্টালে। তো এখানে আমরা এবার দেব ফুল নেম। এখানে টাইটেল মিস্টার, মিস আর মিসেস। আমার মিস্টার সিলেক্ট করা ছিল তো এটা নিয়ে নিয়েছে। নাম আমি যেটা রেজিস্ট্রেশনে দিয়েছিলাম সেটি এখানে ওরা নিয়ে নিয়েছে, এটি আর এডিট করা যাচ্ছে না। তো এরপর যেটি জেন্ডার, জেন্ডার মেল আর ফিমেল আপনারা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ কান্ট্রি। তো ডেট অফ বার্থ যেটি আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছেন সেটি এখানে নিয়ে নেবে। প্লেস অফ বার্থ আপনি যেটি বলেছিলাম যে আপনি যেই সিটিতে জন্মগ্রহণ করেছেন সেটি দিবেন। আমার রাজবাড়ি, তো আমি রাজবাড়ি দিয়েছি। এরপর প্লেস অফ বার্থ আপনারা এখানে সেটি দিবেন। অবভিয়াসলি প্লেস অফ বার্থ কান্ট্রি দিবেন বাংলাদেশ। কারেন্ট লোকেশন, কারেন্ট লোকেশন অবভিয়াসলি বাংলাদেশ। পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট নাম্বার যেটি আগে দিয়েছিলাম সেটি এখানে নিয়ে নিয়েছে রেজিস্ট্রেশনের সময় যেটি দেওয়া হয়েছিল। প্লেস অফ ইস্যু অফ পাসপোর্ট, আমাদের সবার পাসপোর্ট ডিআইপি ঢাকা থেকে ইস্যু হয়। তো আপনারা একবার পাসপোর্টে চেক করে নেবেন যে ডিআইপি ঢাকা লেখা না শুধু ডিআইপি লেখা। তো আপনি সেটি এখানে দিয়ে দিবেন। এবার পাসপোর্ট ইস্যু কান্ট্রি অবভিয়াসলি বাংলাদেশ। ডেট অফ ইস্যু অফ পাসপোর্ট, এখানে আপনার পাসপোর্টের ইস্যু ডেট এবং ডেট অফ এক্সপায়ারি অফ পাসপোর্ট আপনি এখানে পাসপোর্টের এক্সপায়ারি ডেটটি দিয়ে দিবেন।
নম্বর পয়েন্ট যেটি রয়েছে সেটি হচ্ছে পোস্টাল অ্যাড্রেস। পোস্টাল অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার পাসপোর্টের পার্মানেন্ট অথবা প্রেজেন্ট অ্যাড্রেসে যেই অ্যাড্রেসটি রয়েছে সেটি দিয়ে দিবেন। সিটির ক্ষেত্রে আমি রাজবাড়ি দিয়েছি কারণ আমার সিটির নাম রাজবাড়ি। আপনাদের যে যার সিটি সেই সিটির নাম দেবেন, সেটি আপনার সিটির নাম যেটি সেটি দিবেন এখানে। স্টেট এখানে দিবেন যেই ডিভিশনে আপনি থাকেন সেই ডিভিশনের নাম। অর্থাৎ আপনি যদি ঢাকা ডিভিশনের আন্ডারে হন তো স্টেটের ওখানে ঢাকা দিবেন, যদি খুলনা ডিভিশনের আন্ডারে হন তো খুলনা দিবেন, চট্টগ্রাম হলে চট্টগ্রাম দিবেন। এভাবে স্টেট হচ্ছে আমাদের যে বিভাগ সেই বিভাগের নাম দিবেন। তো এরপর কান্ট্রি বাংলাদেশ এবং যে জিপ কোডটি হচ্ছে পোস্টাল কোড, অর্থাৎ আমাদের যে পোস্ট অফিসের কোড সেটি এখানে দিবেন। গুগল যদি করেন আপনি যে সাপোজ রাজবাড়ির পোস্টাল কোড হচ্ছে 7700, তো আপনি গুগল করলে আপনার পোস্টাল কোডটি পেয়ে যাবেন, সেটি আপনি এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বার আপনার যেটি দেওয়া ছিল সেটি এখানে নিয়ে নিয়েছে। অ্যান্ড যদি আপনার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেম হয় উইথ কান্ট্রি কোড, তো এখানে নিচে একটি বাটন রয়েছে, ইউ ওয়ান্ট টু ইউজ দ্য সেম নাম্বার অন হোয়াটসঅ্যাপ। তো এখানে ক্লিক করলে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারের ক্ষেত্রে সেম নাম্বারটি দেখিয়ে দিবে। তো আপনি সেটি এখানে ক্লিক করলে একবারে আর টাইপ করার ঝামেলা রইল না। এরপর ইমেল আইডিও ওরা নিয়ে নিয়েছে আগে থেকে রেজিস্ট্রেশনেরটি, অ্যান্ড ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটিও রেজিস্ট্রেশনে যেটি দিয়েছিলেন সেটি নিয়ে নিয়েছে। এরপর সেটি হচ্ছে ফাদার্স অ্যান্ড মাদার্স ডিটেইল। তো ফাদার নেম মাদার নেম আগে থেকেই নিয়ে নিয়েছে। ফোন নাম্বার আপনারা বাবার ফোন নাম্বার এবং মার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ইমেইল আইডি, অনেকের বাবা মাই ইমেইল আইডি ইউজ করেন না, তো সেই ক্ষেত্রে আপনি নিজের ইমেইল আইডিটি এখানে দিয়ে দিতে পারেন, সেটাতে কোনো প্রবলেম হবে না। অ্যাড্রেসের ক্ষেত্রে পোস্টাল অ্যাড্রেস এবং বাবা মার অ্যাড্রেস অবভিয়াসলি সেমই হয়, তো সেটি আপনারা দিয়ে দিবেন। যদি আপনার এবং আপনার বাবা মার অ্যাড্রেস সেম না হয় তো আপনারা সেক্ষেত্রে আপনারা সেটি একটু দেখে নেবেন এবং আপনার বাবা মার যে অ্যাড্রেসটি এখানে সেটি দিয়ে দিবেন। স্টেটের ক্ষেত্রে অবভিয়াসলি ডিভিশন দিবেন এবং পোস্টাল কোডের ক্ষেত্রে জিপ কোডের ক্ষেত্রে পোস্টাল কোডটি দিবেন। এরপরে যে জিনিসটি সেটি হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি পার্ট 1। তো ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন দ্য স্কুল অর কলেজ। তো আপনি স্কুল বা কলেজে ইংলিশ সাবজেক্টটি অবশ্যই পড়েছেন। যারা আন্ডার গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করবেন তারা এইচএসসি অবধি পড়েছেন। যারা পোস্ট গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করবেন তাদের কোনো একটি সেমিস্টারে ইংলিশ সাবজেক্টটি থাকেই। তো সেই ক্ষেত্রে আপনারা সেই সেমিস্টারটি বা সেই ক্লাস অবধি এখানে সিলেক্ট করে দেবেন যে ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন স্কুল অ্যান্ড কলেজ ইয়েস, অ্যান্ড টিল হোয়াট লেভেল। আমি আমার ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারে ইংলিশ পড়েছিলাম, তো সেটি হচ্ছে 13তম বছর, তো আমি 13 দেবো। এবং আমার সেই পরীক্ষায় ইংলিশের স্কোরটি ছিল 9/10, তো আমি সেখানে 90% দিয়ে দিয়েছি, যে 9, তো আমি 90% দিয়ে দিয়েছি। আপনাদের যে জিপিএটি থাকবে সেটিকে শতকরা হিসাবে করে যেই পার্সেন্টেজটি আসে, সাপোজ বাংলাদেশে তো 5 গোনা হয়, তো আপনার ধরেন ইংলিশে 4 এসেছে, তো আপনি সেভাবে করে 4-এর শতকরা 100-তে কত আসে সেটি আপনারা দিয়ে দিবেন। ইংলিশ প্রফিসিয়েন্সি 2-র ক্ষেত্রে আপনারা এখানে অ্যাপিয়ার্ড ইন টোফেল অর আইএলস অর ডুওলিঙ্গো কোনো এক্সাম আপনি দিয়েছেন কিনা সেগুলো জিজ্ঞেস করেছে। যদি ইয়েস হয় তো ইয়েস দিবেন, যদি নো হয় তো নো দিবেন। সাপোজ আপনার আইএলস দেওয়া রয়েছে তো আপনি ইয়েস দিবেন এবং এখানে আইএলসের যে স্কোরটি সেটি দিয়ে দিবেন। যদি নো হয়, আমার যেমন কোনোটিই নেই তো আমি নো দিয়েছি, অ্যান্ড এভাবেই জিনিসটি রেখে দিবেন। এরপর যে জিনিসটি সেটি হচ্ছে ইংলিশ এসে। তো এখানে 6টি টপিকের যে কোনো একটি টপিকে আপনাকে এসে লিখতে হবে। আমার আগে থেকে এসেটি লিখা ছিল, তো আমি এখানে কপি পেস্ট করে দেবো। তো এখানে কপি পেস্ট করার পর দেখেন এখানে দেখাচ্ছে 5 ওয়ার্ডস লেফট, তো আমার 5টি ওয়ার্ড বাকি আছে। আপনারা খেয়াল রাখবেন যে এটি যেন 500 ওয়ার্ডের এক্সিস্ট না হয়, অ্যান্ড এটি যেন খুব বেশি কম ওয়ার্ডের মধ্যে না হয়। মানে দেখা গেল কেউ 300 বা 200 ওয়ার্ডের মধ্যে লিখে দিয়েছেন, এমন করার দরকার নেই। 470 450-এর উপরে এসেটি লিখুন, বেটার হবে। আপনাকে এসএটি এখানে বসে লিখতে হবে না, আপনি আলাদা করে এসএটি লিখে রাখবেন এবং এখানে জাস্ট কপি পেস্ট করে দিবেন, তাইলেই হবে। এসে এখানে বসে আপনাকে লিখতে হবে না। তো এরপরে যে জিনিসটি সেটি হচ্ছে অ্যাডমিটেড একাডেমিক ইয়ার। তো অ্যাডমিটেড একাডেমিক ইয়ারটি হচ্ছে 2023-24, এটা ডিফল্টভাবে নিয়ে নিয়েছে। লেভেল অফ কোর্স আমি পোস্ট গ্রাজুয়েট অ্যাপ্লাই করতেছি, তো আমার পিজি এটাও ডিফল্টভাবে নিয়ে নিয়েছে কারণ রেজিস্ট্রেশনে আমি পিজি সিলেক্ট করেছিলাম। কোর্স মেইন স্ট্রিম, তো আপনারা কোন মেইন স্ট্রিমের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এখানে অনেকগুলো মেইন স্ট্রিম দেওয়া রয়েছে। তো এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করবেন যারা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। এখানে অন্যান্য যেই স্ট্রিমগুলো রয়েছে সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন, মানে যার যেটি প্রেফার সেই হিসাবে। তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করেছি, অ্যান্ড এইভাবে এখানে আপনারা ইউনিভার্সিটি লিস্ট পেয়ে যাবেন। অনেক বড় একটি লিস্ট রয়েছে, এখান থেকে 5টি ইউনিভার্সিটি সিলেক্ট করা খুব একটা টাফ না। আমি আমার ইউনিভার্সিটি সিলেকশন এভাবে করেছি: এনআইটি দুর্গাপুর, এনআইটি রৌরকেলা, আইআইটি খড়গপুর, আইআইটি দিল্লি, আইআইটি বম্বে। তো সাবজেক্ট সাব স্ট্রিম সেটি হচ্ছে
আপনার সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং, তো আপনি ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন, বা অন্যান্য স্ট্রিমের ক্ষেত্রে এটা যেই সাব স্ট্রিম দেখায় সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এবং সাবজেক্ট এখানে অনেকগুলো সাবজেক্টই থাকে, সেখান থেকে আপনারা যেই আপনার সাবজেক্টটি দরকার সেটি সিলেক্ট করে নেবেন। আমার এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সিলেক্ট করা, তো আমার এটাই চলে এসেছে। এখানে আপনি পুরো একটি সাবজেক্ট লিস্ট পেয়ে যাবেন, মানে ওই সাব স্ট্রিমের জন্য যেই যেই সাবজেক্ট লিস্টটি ওদের রয়েছে ওরা সেটি এখানে দেখিয়ে দিবে, তো আপনারা সেটি সিলেক্ট করে নেবেন। যেই ইউনিভার্সিটিটা বেশি প্রেফার করবেন সেটি উপরে রাখবেন, এবং যেই ইউনিভার্সিটিটা কম প্রেফার করবেন সেটি নিচে রাখবেন। আমি জাস্ট একটি র্যান্ডম হিসাবে এখানে ইউনিভার্সিটি সিলেক্ট করেছি। তো এরপরে সেটি হচ্ছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব পরবর্তী পেজে যাওয়ার জন্য। তো এর পরের পেজে আমরা চলে আসলাম, এডুকেশন ডিটেইলস পেজ। তো এখানে আমাদেরকে এডুকেশন ডিটেইলস দিতে হবে, আমাদের প্রিভিয়াস এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেইলগুলা। তো ফার্স্টেই রয়েছে গ্রেড এক্স, মানে গ্রেড 10 অর্থাৎ ক্লাস 10 এর এডুকেশন ডিটেইল। তো আমার কান্ট্রি ছিল বাংলাদেশ, বোর্ড ছিল ঢাকা, স্কুলের নাম ছিল রাজবাড়ী গভর্নমেন্ট হাই স্কুল, আমি সেগুলো ফিল আপ করেছি। সাবজেক্ট কভার সায়েন্স, এখানে যে আর্টসের থেকে আসছেন সে আর্টস দিবেন, মানে হিউম্যানিটিস দিবেন। যে কমার্সের থেকে আসছেন সে কমার্স দিবেন। তো এভাবে এই জিনিসগুলো এখানে ফিল আপ করবেন। ইয়ার, যে সালে আপনার এসএসসি কমপ্লিট হয়েছে সেটি আমার 2013 সাল, এবং পার্সেন্টেজ অর গ্রেড, এই জিনিসটি নিয়ে একটু বলবো। সেটি হচ্ছে, অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন এখনো যে দাদা পার্সেন্টেজ করব কিভাবে, 4 সাবজেক্ট ছাড়া পার্সেন্টেজ করলে তো কমে যাচ্ছে, বা 4 সাবজেক্ট দিয়ে পার্সেন্টেজ করা যাবে কিনা। তো ভাই সেক্ষেত্রে আমি বলবো, পার্সেন্টেজ যদি করতেই হয় 4 সাবজেক্ট বাদে আপনাকে পার্সেন্টেজ করতে হবে। বাট আপনি যদি চান যে আমি গ্রেড দিব, এখানে গ্রেড দিলে হবে, কোনো প্রবলেম নেই। আমি নিজে আমার গ্রেড দিয়েই তারপরে স্কলারশিপ পেয়েছিলাম। এরপরে আমি যতজনকে স্কলারশিপের জন্য হেল্প করেছি সবাইকে আমি গ্রেড দিয়েই করিয়েছি, কাউকে আমি পার্সেন্টেজ দিতে বলিনি। কারণ পার্সেন্টেজ জিনিসটা আমার কাছে একটু পাজলড লাগে। কারণ বাংলাদেশে পার্সেন্টেজ সিস্টেমটা এমন, ওরা একটা রেঞ্জ দেয়, এত থেকে এত স্কোর হলে এত পার্সেন্টেজ, এত থেকে এত স্কোর হলে অমুক গ্রেড। তো সেই জিনিসটা ওদের কোনো ফিক্স না যে A+ বা 5-এ 95% আসতেছে, গোল্ডেন A+-এ 100% আসতেছে, এরকম কোনো ফিক্স না। তো দ্যাটস ওয়াই আমরা পার্সেন্টেজের বদলে গ্রেড ইউজ করি, এটা বেস্ট হবে। কারণ এখানে কোনো ঝামেলা থাকবে না, আমরা যা আমাদের রেজাল্ট কার্ডে পাচ্ছি সেটি আমরা এখানে আপলোড করে দিচ্ছি। তো আমার গ্রেড এসএসসি তে ছিল 5, আমি 5 দিয়েছি। এরপরে সেটি হচ্ছে 12 এর গ্রেড অর্থাৎ এইচএসসি এর গ্রেড। কান্ট্রি অবভিয়াসলি বাংলাদেশ, বোর্ড নেম ঢাকা, যার ঢাকার বদলে অন্য কোনো বোর্ড থাকবে সে অন্য কোনো বোর্ড দিবেন। স্কুলের, সরি কলেজের নেম, তো আমার রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ ছিল, আপনারা আপনাদের কলেজের নাম দিবেন। সাবজেক্ট কভার্ড, আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল তো আমি সায়েন্স দিয়েছি, আর্টস হলে আর্টস, কমার্স হলে কমার্স। ইয়ার ছিল আমার 2015, আপনারা আপনারা যেই যেই ইয়ারে এইচএসসি পাস করেছেন এখানে সেই সেই ইয়ার গুলো দিবেন। এবং গ্রেড, আমি এইচএসসি তে খুব ভালো একজন স্টুডেন্ট ছিলাম না, আমি একজন এভারেজ স্টুডেন্ট ছিলাম, আমার 4.5 ছিল, তো আমি 4.5 এখানে দিয়ে দিয়েছি। তো এরপরে সেটি হচ্ছে তাদের জন্য যারা পোস্ট গ্রাজুয়েট অ্যাপ্লিকেশন করছেন, অর্থাৎ মাস্টার্স এর অ্যাপ্লিকেশন করছেন। যারা আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লিকেশন করছেন তাদের আর এই অংশটি দেখাবে না, তো আপনাদের এটি আর ফিল আপ করতে হবে না। যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করছেন তাদেরকে আন্ডার গ্রাজুয়েটের রেজাল্টটি এখানে আপলোড করতে হবে। তো আমার আন্ডার গ্রাজুয়েট ছিল ইন্ডিয়া থেকে, তো আমি এখানে দিলাম ইন্ডিয়া। নেম অফ ইউনিভার্সিটি গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, আপনারা আপনাদের ইউনিভার্সিটির নাম দিবেন। কলেজ আর ডিপার্টমেন্ট, তো কলেজ আর ডিপার্টমেন্টের ক্ষেত্রে বলবো যে অনেক ইউনিভার্সিটি আছে যারা অ্যাফিলিয়েটেড কলেজে পড়ায়, ঠিক আছে। তো যেমন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7টি কলেজ রয়েছে, দেন প্রযুক্তি ইউনিট রয়েছে যেখানে আরো 4টি না 5টি কলেজ রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা কলেজের নামটি দিবেন। তো আমার জিটিইউর আন্ডারে আমি সিগমা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এ পড়তাম, আমার কলেজের নাম ছিল সিগমা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, তো আমি সেটি এখানে ইনপুট করেছি। আপনারা যদি কোনো অ্যাফিলিয়েটেড কলেজে না পড়ে থাকেন তাহলে আপনারা আপনাদের ডিপার্টমেন্টের নাম দিবেন, সাপোজ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, অথবা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, অথবা আইবিএ। আপনারা যেই যে ডিপার্টমেন্টের আন্ডারে সেই সেই ডিপার্টমেন্টের নামটি দিবেন, অথবা যেই অ্যাফিলিয়েটেড কলেজের আন্ডারে সেই অ্যাফিলিয়েটেড কলেজের নামটি এখানে দিবেন। এরপর হচ্ছে সাবজেক্ট কভার, তো আমার আন্ডার গ্রাজুয়েটের সাবজেক্ট ছিল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তো আমি এখানে সেটি লিখে দিয়েছি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আপনারা আপনাদের যে আন্ডার গ্রাজুয়েটের সাবজেক্ট সেটি এখানে দিবেন, যার যে সাবজেক্ট থাকে। তো ইয়ার, অর্থাৎ কোন ইয়ারে আপনি পাস আউট হয়েছেন, আমি 2022-এ পাস আউট হয়েছি, তো আমি এখানে ইয়ার দিয়েছি 2022। অ্যান্ড পার্সেন্টেজ অর গ্রেড, আমি এখানে গ্রেড দিয়েছি। তো এখানে কথা হচ্ছে, ইন্ডিয়াতে সিজিপিএ 10-এ কাউন্ট হয়। অ্যান্ড আমরা যেহেতু 10-এ কাউন্ট হয় ইন্ডিয়াতে সিজিপিএ, তো আমাদের সিজিপিএ 5-এর উপরে চলে যায়। তো আমার 8.39 ছিল, আমার ডিপার্টমেন্ট টপার ছিলাম, তো আমি সেই গ্রেডটা এখানে দিয়ে দিয়েছি। বাংলাদেশে যেহেতু সিজিপিএ 4-এ কাউন্ট হয়, তো 4-এর মধ্যে আপনার যে সিজিপিএটা আপনি সেইটা এখানে দিয়ে দিবেন।
যদি পার্সেন্টেজ করতে চান তাহলে শতকরা পার্সেন্টেজ করতে হবে। আর যদি আপনি গ্রেড দেন, এত হ্যাপা হবে না, আপনি ডিরেক্ট পার্সেন্টেজের বদলে গ্রেডটা দিয়ে দেন, সব থেকে বেটার হবে, আপনার জন্য ইজি হবে। তো এটা হয়ে যাওয়ার পর আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এরপরে নেক্সট বাটনে চাপার পর আমরা আদার্স ডিটেইল পেজে চলে আসলাম। তো আদার্স ডিটেইল পেজে আমাদের ফার্স্টে যে জিনিসটি দিতে হবে সেটি হচ্ছে রেফারেন্সের নাম, দুইজন রেফারেন্স। আমি আবারও বলতেছি আপনাদের সবাইকে, যে জিনিসটি রেফারেন্স নিয়ে সবাই আমার কাছে কোয়েশ্চেন করছেন বা গ্রুপে কোয়েশ্চেন করে বেড়াচ্ছেন, সেটি হচ্ছে এই, যে প্রিন্সিপালের কাছ থেকে রেফারেন্স আনতে হবে কিনা। ভাই, এমন কোনো ম্যাটার না যে আপনার প্রিন্সিপালের কাছ থেকে রেফারেন্স আনবেন বা এইচওডির কাছ থেকে রেফারেন্স আনবেন বা নর্মাল কোনো টিচারের কাছ থেকে আনবেন। আপনি যেই কলেজে লাস্ট পড়েছেন বা যেই ইউনিভার্সিটিতে লাস্ট পড়েছেন, সেই ইউনিভার্সিটির দুইজন যে কোনো টিচার, সে হেড অফ ডিপার্টমেন্ট হতে পারে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, ডিন হতে পারে, এটা কোনো প্রবলেম নেই। যে কোনো দুইজন টিচারের থেকে আপনি রেফারেন্স আনবেন, যাদের কাছ থেকে রেফারেন্স লেটার দুইটা আপনি লিখিয়ে আনবেন। তো তাদের এখানে নাম লিখতে হবে, নাম, অকুপেশন। তো আমি আমার হেড অফ ডিপার্টমেন্ট যে, তার অকুপেশন দিয়েছি এখানে হেড অফ ডিপার্টমেন্ট। এবং যে আমার ক্লাস টিচার ছিলেন, তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তো এখানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিয়েছি। তো নাম, অকুপেশন, ইমেইল নাম্বার, টেলিফোন নাম্বার। টেলিফোন নাম্বার বলতে আপনার তাদের ইন্ডিভিজুয়াল যে মোবাইল নাম্বার গুলো সেগুলো দিবেন। অ্যান্ড পোস্টাল অ্যাড্রেস বলতে আপনারা অনেক টিচার থাকবে যারা মানে তাদের অ্যাড্রেস শেয়ার করতে চাবে না। তো আপনারা সেসব টিচারের, মানে সেসব টিচারের না, যে কোনো টিচারের, আপনারা যে যেই কলেজে পড়েছেন সেই কলেজের অ্যাড্রেসটা দিয়ে দিন, তাহলেই টিচারের অ্যাড্রেস হয়ে যাবে। কারণ টিচার তো ওই কলেজে যায়, টিচার ওই কলেজ থেকে বিলং করে, তার মানে টিচারের অ্যাড্রেস কলেজের অ্যাড্রেস সেম ধরা যাইতে পারে। অ্যান্ড এটা দেয়া যাবে, এইভাবেই আমরা দিয়ে আসছি এতদিন। তো পোস্টাল অ্যাড্রেসে আপনি কলেজের অ্যাড্রেসটা দিয়ে দিন। আমার যেমন সিগমা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, বাকরোল, আজবানি মেতারত, বদোদরা। তো আমার দুইজনই টিচার সেম কলেজের অবভিয়াসলি, তো সেম কলেজের পোস্টাল অ্যাড্রেসে আমি দিয়েছি। জাস্ট ইমেইল, মোবাইল নাম্বার এই দুইটা আলাদা, নাম এবং অকুপেশন এই দুইটা আলাদা। একজন এইচওডি, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এখানে দুইজন এইচওডি হইতে পারতো, দুইজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে পারতো, বা একজন প্রিন্সিপাল একজন এইচওডি হতে পারতো। এটা কোনো ম্যাটার না, যে কোনো একটা দিলেই হবে, সব চলবে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে একজন প্রিফারেবল এইচওডি বা প্রিন্সিপালের কাছ থেকেই আনতে হবে। তো ইটস আপ টু ইউ, আপনি কার কাছ থেকে রেফারেন্স লেটার আনতেছেন, তাদের এখানে ডিটেলস দিবেন। এরপরে যে জিনিসটি সেটি হচ্ছে ডিটেলস অফ ক্লোজ রিলেটিভ অর ফ্রেন্ড ইফ এনি ইন ইন্ডিয়া। তো আপনার ইন্ডিয়াতে কোনো ক্লোজ রিলেটিভ বা ফ্রেন্ড আছে কিনা সেই ডিটেলসটা দিতে বলেছে। যাদের নেই তারা নো দিবেন, যাদের আছে তারা ইয়েস দিবেন। আমার আছে, আমি অলরেডি গুজরাটে পড়াশোনা করে এসেছি, তো আমার সেখানে একজন জুনিয়র বা খুব কাছের একজন ফ্রেন্ড বলতে পারেন, সে আছে, তো আমি তার নাম দিয়েছি প্লাবন সাহা। রিলেশনশিপ ফ্রেন্ড, অকুপেশন সে এখনো স্টুডেন্ট, অবভিয়াসলি আমার জুনিয়র, তো আমার মতো সেও স্টুডেন্টই হবে। পোস্টাল অ্যাড্রেস, তার অ্যাড্রেস দিয়েছি, হোস্টেলের অ্যাড্রেস বা তার যেই যে বাসায় থাকে সেই বাসার অ্যাড্রেস। মোবাইল নাম্বার দিয়েছি তার, এবং তার যে ইমেল আইডি সেই ইমেল আইডিটি দিয়েছি। তো এই জিনিসগুলো এখানে সাবমিট করে দিবেন। যদি কেউ না থাকে তো জাস্ট এখানে নো দিয়ে দিবেন, আর কিছু করতে হবে না। এন্ড এরপরে যে পয়েন্টটি সেটি হচ্ছে, হ্যাভ ইউ ট্রাভেলড অর লিভড ইন ইন্ডিয়া ইন দ্য পাস্ট। যারা ইন্ডিয়াতে আগে থেকেছেন বা ঘুরতে গিয়েছেন তারা ইয়েস দিবেন, যারা যাননি বা থাকেননি তারা নো দিবেন। আমি ইন্ডিয়াতে অলরেডি 4 বছর ছিলাম, এছাড়াও অনেকবার ঘুরতেও গেছি, তো ইয়েস দিয়েছি। এরপরে যে পয়েন্টটি 29 নম্বর, সেটি হচ্ছে, হ্যাভ ইউ এভার অ্যাভাইলড অফ আইসিসিআই স্কলারশিপ আর্লিয়ার। তো যারা আইসিসিআর এর নতুন অ্যাপ্লাই করতেছেন তারা এখানে সিম্পলি নো দিবেন। যারা অলরেডি একবার আইসিসিআর স্কলারশিপে পড়াশোনা করেছেন, শুধুমাত্র আইসিসিআর স্কলারশিপে পড়াশোনা করেছেন, তাদের ক্ষেত্রে বলছি, তারা এখানে ইয়েস দিবেন। তো এখানে তারা ইয়েস দিলে কিছু ডিটেইলস যাবে, ইয়ার অফ স্কলারশিপ। তো আমার ছিল 2018-19, আমি সেটা দিয়েছি 2018-19 ইয়ার অফ স্কলারশিপ। এরপর হচ্ছে নেম অফ কোর্স, আমার আন্ডার গ্রাজুয়েট ছিল তো আমি ইউজি সিলেক্ট করেছি। আর্লিয়ার অ্যাপ্লিকেশন নাম্বার, তো আমি এখানে আমার পূর্ববর্তী মানে আন্ডার গ্রাজুয়েটের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি সেটি এখানে ইনপুট করেছি। নেম অফ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, আমার যে ইউনিভার্সিটির নাম ছিল গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সেটি আমি এখানে ইনপুট করেছি। অ্যান্ড ডিউরেশন অফ স্টে ইন ইন্ডিয়া অন স্কলারশিপ, আমি কয় বছর ইন্ডিয়াতে স্কলারশিপে ছিলাম, সেটি হচ্ছে 2018 থেকে 2022 অব্দি ছিলাম, তো আমি সেটি এখানে ইনপুট করেছি। এরপরে যে পয়েন্টটি সেটি হচ্ছে, আর ইউ কারেন্টলি আ রেসিডেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ আপনি কি ইন্ডিয়াতে একজন বাসিন্দা কিনা বা একজন স্থায়ী বা অস্থায়ী কোনো ব্যক্তি কিনা। তো অবভিয়াসলি আমরা সবাই বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করব, তো আমরা এখানে নো দিব। যারা এখন ইন্ডিয়াতে আছেন এফআরআরও তে, অর্থাৎ আইসিসিআর এ পড়াশোনা করছেন বা যে কোনো কোর্সে পড়াশোনা করছেন, তাদের এফআরআরও করে ইন্ডিয়াতে থাকতে হয় আরপি নিয়ে বা রেসিডেন্সিয়াল পারমিট নিয়ে। তো আপনি
এখন ইন্ডিয়ান রেসিডেন্ট, তো তারা এখানে ইয়েস দিবেন, বাকিরা সবাই নো দিবেন যারা এখানে এখন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন। তো আর ইউ ম্যারিড টু অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল? আপনি কি ইন্ডিয়ান কোনো নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিনা? না, আমরা কেউই ইন্ডিয়ার কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই না বা হচ্ছি না, বা হব কি হব না সেটা মানে যার যার ইন্ডিভিজুয়াল ব্যাপার। তো এখানে আমরা ডিরেক্টলি নো দিয়ে দিব। তো ডু ইউ হ্যাভ অ্যান ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স? আপনার কাছে কোনো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে কিনা? না, আমার কাছে কোনো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নাই, তো আমি এখানে নো দিয়েছি। এরপরে যেটি সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড থ্রু ইন্ডিয়ান মিশন অর কনসুলেট ইন বাংলাদেশ। তো আপনি বাংলাদেশের কোন ইন্ডিয়ান হাই কমিশন থেকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে চাচ্ছেন? তো এখানে চারটি বা পাঁচটি অপশন রয়েছে। এইসিআই ঢাকা অর্থাৎ হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা আর সিলেট। তো যারা যেই মানে সেক্টরের কাছে রয়েছেন তারা সেটি সিলেক্ট করে দিবেন। আমি ঢাকা বিভাগে, তো আমি ঢাকার কাছে রয়েছি, তো আমি ঢাকা সিলেক্ট করেছি। কেউ চিটাগাং এর কাছে থাকলে চিটাগাং, রাজশাহীর কাছে থাকলে রাজশাহী, খুলনার কাছে থাকলে খুলনা এবং সিলেটের কাছে থাকলে সিলেট দিবেন। মানে যে যেটাতে খুব ইজি অ্যাক্সেস করতে পারবেন সে সেইটা দিবেন, কোনো প্রবলেম নেই। তো এরপরে যেটি সেটি হচ্ছে এনি আদার ইনফরমেশন। তো এখানে হচ্ছে আপনি ইন্ডিয়া নিয়ে কোনো মানে পজিটিভ 4টা 5টা লাইন লিখতে চান কিনা সেটা আপনাদের ব্যাপার, আপনারা চাইলে লিখতে পারেন। আমি এই অবধি কোনোবারই এখানে কোনো কিছুই লিখিনি, কারণ আমি অবভিয়াসলি ইন্ডিয়া আমার পছন্দ বলি আমি ইন্ডিয়াতে পড়তে যাচ্ছি, নাহলে তো আর যাইতাম না। তো এখানে এক্সট্রা করে আমার কাছে লেখার মতো কিছু মনে হয়নি। বাট আপনারা যদি চান যে ইন্ডিয়া নিয়ে কিছু লিখতে চান তো এখানে সেটা লিখে দিবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। ডেট এখানে অটোমেটিক নিয়ে নেবে কোন ডেটে আপনি অ্যাপ্লাই করতেছেন, এন্ড প্লেস আমি যেখান থেকে অ্যাপ্লাই করব সেই প্লেসটা এখানে আমাকে সাবমিট করতে হবে। আমি রাজবাড়ী থেকে অ্যাপ্লাই করতেছি রাজবাড়ী লিখবো, যারা ঢাকা থেকে অ্যাপ্লাই করতেছেন ঢাকা লিখবেন, চট্টগ্রাম থেকে অ্যাপ্লাই করতেছেন চট্টগ্রাম লিখবেন। মানে আপনার যে সিটি, আপনি যেই সিটিতে বসে অ্যাপ্লাই করতেছেন সেই সিটির নামটি আপনি এখানে লিখে দিবেন। এই পাশে ডান পাশে একটি অপশন রয়েছে, এখানে আপনাকে দেখাবে আপলোড সিগনেচার। তো আপনাকে একটা সাদা খাতায় আপনার একটা সাইন করতে হবে, যেই সাইনটা আপনার পাসপোর্টে রয়েছে সেই সাইনটাকে আপনাকে মোবাইল বা কম্পিউটার দিয়ে স্ক্যান করে দেন ওটিকে 200 কিলোবাইটের নিচে রিসাইজ করে এখানে আপলোড করতে হবে। দ্যাটস ইট। এই অবধি আপনার ইনফরমেশন আপলোডের যে কাজ ছিল সেগুলো হইলো। তো এরপরে আপনি জাস্ট এখানে সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে এরা নিয়ে যাবে ডকুমেন্ট আপলোডের যে পেজটি সেখানে। তো আমরা চলে এসেছি ডকুমেন্ট আপলোড পেজে। তো আমাদের এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি, যে আমাদের প্রত্যেকটি যেই আমরা ডেটা আপলোড করেছি অ্যাপ্লিকেশন ফর্মে বা ডেটা ইনপুট করেছি অ্যাপ্লিকেশন ফর্মে, সেই ডেটার সাথে মিলিয়ে যে ডকুমেন্ট গুলো সেগুলো এখানে আপলোড করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কি কি ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে। এখানে ওরা বলে দিয়েছে যে সকল ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে হতে হবে। কোনো ডকুমেন্টের নাম যেন মানে কোনো অন্য ল্যাঙ্গুয়েজে না থাকে, সবগুলো যেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে, সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ধরেন যার নাম এবং যেই ডকুমেন্ট সেই জিনিসটি সেভাবে সিরিয়ালি লিখতে হবে। যেমন আমি আমার এনআইডি লিখবো এইভাবে, এনআইডি আন্ডারস্কোর গৌরব কুমার দত্ত, অথবা এনআইডি স্পেস গৌরব কুমার দত্ত। ঠিক আছে, পাসপোর্ট স্পেস গৌরব কুমার দত্ত। এইভাবে এই জিনিসটিকে লিখতে হবে এবং সবগুলো ইংলিশে নাম থাকতে হবে, পিডিএফ হইতে হবে। এবং প্রত্যেকটি পিডিএফ 2 মেগাবাইটের মধ্যে হইতে হবে, কোনোটাই যেন 2 মেগাবাইটের বেশি বড় সাইজের না হয়। তো আমরা ফার্স্টে যেটি আপলোড করব সেটি হচ্ছে পার্মানেন্ট ইউনিক আইডি, অর্থাৎ আমরা যে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের নাম্বার দিয়েছি, যেটির নাম্বার দিয়েছি সেটির ইউনিক আইডির যে মানে পেজটা, এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের যে ডকুমেন্টটা, সেটিকে আমরা কম্পিউটার স্ক্যান করে বা মোবাইল দিয়ে স্ক্যান করে এখানে আপলোড করে দিব। কম্পিউটার স্ক্যান করে আপলোড করাটা বেটার, কারণ স্ক্যানে ডিটেইলস গুলো মানে বেটার আসে। আর আপনার সাইজটাও আপনি ঠিকঠাক মতো রাখতে পারেন, 1 মেগাবাইট বা 2 মেগাবাইটের মধ্যে রাখতে পারেন, আপনার কোনো প্রবলেম হয় না। ঠিক আছে। তো আমাদের তো এনআইডি 2 পেজ হয়, মানে 2 পার্ট হয়, এপিঠ ওপিঠ। তো আমরা একই পেজে যেভাবে আমরা ফটোকপি করি সেভাবে করে স্ক্যানটা করে নেব। আপনার কম্পিউটারের দোকানে গেলে আপনাকে তারা স্ক্যান করে দেবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করেন যে এনআইডি আর পাসপোর্ট এখানে তো বাংলায় লেখা থাকে অনেক কিছু, তো আমাদেরকে এইটা ট্রান্সলেট করতে হবে কিনা। না ভাইয়া, এনআইডি এবং পাসপোর্ট ট্রান্সলেট করতে হয় না। এটা ন্যাশনাল দুইটা অ্যাসেট, যে দুইটা ট্রান্সলেট করতে হয় না। এটা প্রত্যেকটা দেশের যেরকম এনআইডি এবং পাসপোর্ট সেটা সেই রকমই থাকবে, ওটা কোনো ট্রান্সলেশন বা মডিফিকেশন হবে না, ওইটা হুবহু ওইভাবেই আপলোড দিতে হবে। এরপরে যেটি সেটি হচ্ছে পাসপোর্ট কপি। তো পাসপোর্টের ফ্রন্ট অ্যান্ড ব্যাক পেজের কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি আপনার পাসপোর্টেরটা যখন আপনি খুলবেন, প্রথম পেজে আপনার ছবি এবং পাসপোর্ট ডিটেইল থাকে, এবং তার পাশে 2 নম্বর পেজে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, বাবা মার নাম, যদি কারো স্বামী স্ত্রী থাকে তার স্বামী স্ত্রীর নাম, এই জিনিসগুলো লেখা থাকে। তো আপনার ওই 2 পেজ একটা স্ক্যান করে মানে একবারে স্ক্যান করে ওইটাকে এখানে আপলোড করতে হবে।
ঠিক আছে। তো 3 নম্বর পয়েন্টটি হচ্ছে মার্কস অ্যান্ড গ্রেডশিট অফ ক্লাস 10। তো আপনাকে এখানে ক্লাস 10-এর মার্কশিট এবং সার্টিফিকেট দুইটা পেজকে একটা পিডিএফ বানিয়ে আপলোড করতে হবে, মানে দুইটা পেজের একটা পিডিএফ হবে, সেটাকে আপনাকে এখানে আপলোড করতে হবে। 4 নম্বর হচ্ছে মার্কস অ্যান্ড গ্রেডশিট অফ ক্লাস 12, অর্থাৎ এইচএসসি এর মার্কশিট অ্যান্ড যে সার্টিফিকেট, সেই দুইটা পেজকে একটা পিডিএফ বানিয়ে আপলোড করতে হবে। 2 মেগাবাইটের মধ্যে পিডিএফ এর সাইজটি হতে হবে। 5 নম্বর যে অপশনটা, আন্ডার গ্রাজুয়েট ফাইনাল মার্কশিট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, এটা শুধুমাত্র যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য আসবে, এবং যারা পিএইচডিতে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য আরো দুটি এক্সট্রা অপশন আসবে, সেটি হচ্ছে মাস্টার্স এর মার্কশিট এবং সিনপসিস। ঠিক আছে। তো ওই জিনিসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। যারা আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লাই করবেন তাদের এই আন্ডার গ্রাজুয়েটের মার্কশিট আপলোড করতে হবে না, কারণ এই অপশনটি আপনাদের আসবে না। তো এখানে আমার যে আন্ডার গ্রাজুয়েটের মার্কশিট এবং সার্টিফিকেট, এটা আমাকে অ্যাপ্লাই মানে আপলোড করতে হবে। এরপর 6 নম্বর যেটি, সেটি হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। আমরা যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি আইসিসিআর এর প্রথম পেজে থেকে ডাউনলোড করে এমবিবিএস ডক্টর দিয়ে সিল অ্যান্ড সাইন করায় নিয়ে আসি, সেইটিকে আমাকে স্ক্যান করে আবার পিডিএফ বানিয়ে এখানে আপলোড করতে হবে। যদি আপনার কাছে আগে থেকে ওইটা কোথাও থেকে ডাউনলোড করে ডাক্তার দিয়ে সিল সাইন না করা থাকেন, তাহলে এই ডাউনলোড ফরম্যাটে ক্লিক করলে আপনি সেই ফিটনেস ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। ওইটাকে এমবিবিএস ডাক্তার দিয়ে ফিল আপ করে দেন সিল অ্যান্ড সাইন করে এখানে আবার আপলোড করতে হবে। ইংলিশ ট্রান্সলেশন অফ অল ডকুমেন্ট, এই জিনিসটা আমাদেরকে ম্যান্ডেটরি করে রাখা হয়েছে। তো মানে জিনিসটা হচ্ছে এমন যে যদি আপনার কাছে এমন কোনো ডকুমেন্ট থাকে যেটাকে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হইতেছে, তো আপনি তো ওই একটা বাংলা ডকুমেন্টের ইংলিশ ট্রান্সলেশন করলেন, সেটাকে নোটারি করালেন, তো সেই ইংলিশ ট্রান্সলেশন ডকুমেন্ট গুলা এই 7 নম্বরে যাবে, ইংলিশ ট্রান্সলেশনের এখানে যাবে। যদি আপনার কোনো ইংলিশ ট্রান্সলেশন ডকুমেন্ট না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে তো ফাঁকা রাখার মতো অবস্থা নেই, কারণ এখানে ওরা স্টার মার্ক দিয়ে রেখেছে, অর্থাৎ এটা ম্যান্ডেটরি। তো আপনাকে এই ক্ষেত্রে এখানে আপনি যে রিকমেন্ডেশন লেটার দুটো আনবে সেই দুটা আপলোড করে দিবেন। যদি আপনার ইংলিশ ট্রান্সলেশন ডকুমেন্ট থাকে তাহলে এখানে ট্রান্সলেশন ডকুমেন্ট আপলোড হবে। যদি ট্রান্সলেশন ডকুমেন্ট না থাকে তাহলে এখানে রিকমেন্ডেশন লেটার আপলোড হবে। আর যদি রিকমেন্ডেশন লেটার আপনাকে আলাদা আপলোড দিতে হয়, এখানে ট্রান্সলেশন ডকুমেন্ট আপলোড দিতে হয়, তাহলে রিকমেন্ডেশন লেটার নিচে এনি আদার ডকুমেন্ট, এই যে এনি আদার ডকুমেন্ট এখানে আপলোড দিতে হবে। জিনিসটা হয়তো বুঝাইতে পারছি, আমি আবার বলতেছি। যদি কোনো ট্রান্সলেশন ডকুমেন্ট থাকে তাহলে এখানে ট্রান্সলেশন ডকুমেন্ট 7 নম্বরে, এবং 9 নম্বরে এনি আদার ডকুমেন্টে রিকমেন্ডেশন লেটার যাবে। অ্যান্ড যদি আপনার কোনো ট্রান্সলেশন ডকুমেন্ট না থাকে তাহলে আপনারা এইখানে রিকমেন্ডেশন লেটারটি আপলোড করে দেবেন। তাহলে আপনার রিকমেন্ডেশন লেটারটি আপলোডও হয়ে গেল অ্যান্ড এই 7 নম্বরটা ফিল আপও হয়ে গেল, কারণ এটাকে আপনাকে ফিল আপ করতেই হবে। 8 নম্বর হচ্ছে ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন স্কুল অ্যান্ড কলেজ। ওই যে আমরা ইংলিশ প্রফিসিয়েন্সি পার্ট 1-এ দিয়েছি যে কোন ক্লাস অব্দি ইংলিশ পড়েছি অ্যাজ এ সাবজেক্ট এবং সেটাতে কত স্কোর ছিল। তো সেই জিনিসটার জন্য ওই যেই মানে যেই ক্লাসের কথা লিখেছি এবং যেই স্কোরটার কথা লিখেছি, সেই স্কোরটার যে মানে মার্কশিটটা সেটা আমাকে এখানে আপলোড করতে হবে। আমি যেহেতু মানে ইয়ার দিছি 13, অর্থাৎ আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার, তো আমাকে সেকেন্ড সেমিস্টারের যে মার্কশিটটা ওইটা আপলোড করতে হবে। ওইখানে আমার ইংলিশের গ্রেডটা দেয়া রয়েছে। তো এখানে আপনারা যারা আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লাই করতেছেন তারা আপনারা এইচএসসি এর মার্কশিটটা এখানে আপলোড করে দিবেন, জাস্ট মার্কশিট, আর কিছু না। যদি আপনার কাছে সিলেবাস থাকে ইংলিশ সাবজেক্টটার, তাহলে আপনি সিলেবাস দিতে পারেন, বাট সিলেবাস ম্যান্ডেটরি না, জাস্ট মার্কশিট দিলেই হবে। 9 নম্বর হচ্ছে এনি আদার ডকুমেন্ট। তো এখানে আপনার অন্যান্য যাবতীয় যত ডকুমেন্ট আছে, যেমন সিভি বা থিসিস পেপার, অথবা আপনার এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট, অথবা আপনার কোনো আদার্স সার্টিফিকেট, বা আপনার ধরেন কোনো পাবলিকেশন রয়েছে সেইগুলা, অথবা আপনি কোনো এক্সট্রা রিকমেন্ডেশন লেটার আনছেন কোনো এক্সট্রা পার্সনের কাছ থেকে সেইগুলা, তো এই জিনিসগুলো সব এখানে আপলোড করে দিবেন। যদি আপনার ইংলিশ ট্রান্সলেশন ডকুমেন্ট থাকে তাহলে মেইন রিকমেন্ডেশন লেটার গুলোও এখানে আপলোড করে দিবেন। আর যদি আপনার ইংলিশ ট্রান্সলেশন ডকুমেন্ট না থাকে তাহলে রিকমেন্ডেশন লেটার গুলো এই ইংলিশ ট্রান্সলেশনের এখানে আপলোড করে দিবেন। তো এই ছিল আপনার ডকুমেন্ট আপলোডের বিষয়গুলো। তো এরপরে আপনি এই দুটি চেকবক্স টিক করে দেবেন অ্যান্ড দেন এখানে ফাইনাল সাবমিট বাটনটি আপনার ভিজুয়াল হয়ে যাবে। তো আপনি তখন ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে আপনি ফাইনাল সাবমিশনটি করে দেবেন। তো এই ছিল ওভারঅল অ্যাপ্লিকেশনের প্রসেসটা, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লিকেশনের পর আপনাকে ওরা পার্সোনাল ডিটেইল পেজে নিয়ে যাবে এবং একটা থ্রু অ্যাপ্লিকেশন পেজ দেখাবে, যেই অ্যাপ্লিকেশনটি আপনি করলেন, এবং সেটি আপনারা জাস্ট ওইখান থেকে
এই উপরে ডান সাইডে এখানে ডাউনলোডের বাটন থাকবে, ওই ডাউনলোডের বাটন থেকে ডাউনলোড করে নেবেন, ওটা একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আপনারা চাইলে অ্যাপ্লিকেশন সাবমিশনের আগে প্রিভিউয়ে ক্লিক করে পুরো অ্যাপ্লিকেশনটা একবার দেখে নিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। অ্যান্ড দেখে নেওয়াটা ভালো, যাতে কোনো প্রবলেম থাকলে আপনারা এখনই সেটা কারেক্ট করতে পারেন, কারণ একবার সাবমিট হয়ে গেলে আপনারা আর পরে কারেকশন করতে পারবেন না। ঠিক আছে? তো এরপর আপনারা রেগুলার A2A পোর্টালে এসে স্ট্যাটাস চেক করবেন। আমি যেহেতু এখন অ্যাপ্লিকেশন সাবমিট করিনি, তো এখনো আমাকে এখানে নট সাবমিটেড ইয়েট দেখাচ্ছে। বাট আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করলে এখানে ওই 5টা ইউনিভার্সিটির নাম দেখাবে যেখানে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, এবং এখানে স্ট্যাটাস দেখাবে যে ওই ইউনিভার্সিটি আপনার অ্যাপ্লিকেশন সিলেক্ট করেছে বা রিজেক্ট করেছে কি, সেগুলো এখানে দেখাবে। রেগুলার A2A পোর্টাল চেক করবেন একবার করে, যেভাবে করে আপনারা রেগুলার টিকটক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা আপনারা জি বাংলা, স্টার জলসা চেক করেন, সেইভাবে করে আপনারা প্রতিদিন একবার A2A পোর্টাল এবং একবার জিমেইল, আপনার যেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করতেছেন সেই জিমেইল অ্যাকাউন্টটা চেক করবেন মাস্ট। যদি চেক না করেন পরবর্তীতে আপনাদের প্রবলেম হবে, কারণ জিমেইল অ্যাকাউন্টে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকে আপনার কাছে কোনো এক্সট্রা ডকুমেন্ট বা কোনো এক্সট্রা ইনফরমেশন দরকার হলে তারা জিমেইল অ্যাকাউন্টে চাবে। আইআইটির ভাইবা এগুলোও সব জিমেইল অ্যাকাউন্টেই আপনার সব লিঙ্ক আসবে, এবং এই A2A পোর্টালে আপনার অফার লেটার এবং পরবর্তী যেসব ধাপ সেগুলোর জন্য এখানে আপডেট আসবে। তো আপনারা রেগুলার এই জিনিসটা চেক করবেন, সকালে একবার ঘুমের থেকে ওঠার পর এবং রাত্রে একবার ঘুমাইতে যাওয়ার আগে। ভাই চাইলে বেশিও চেক করতে পারেন, মানে এটা মিনিমাম 2বার চেক করাটা বেটার, কারণ সকালে এবং বিকালে আপডেট হয় অনেক সময় পোর্টালগুলো। তো আপনারা এই জিনিসটা চেক করবেন, চেক করতে থাকবেন, অ্যান্ড আশা করি আপনাদের একটা ভালো রেজাল্ট আসুক। আপনারা সবাই যারা অ্যাপ্লাই করতেছেন, সবাই তো না অবভিয়াসলি, কারণ অ্যাপ্লাই তো অনেক করতেছেন এবং সিট জাস্ট 500। তো আশা করি বেস্ট 500 জন খুব জলদি স্কলারশিপ পেয়ে যাক, যাদের দরকার এবং যারা যোগ্য। অ্যান্ড সবার জন্য আমার শুভকামনা রইল। পরবর্তী ভিডিও খুব জলদি চলে আসবে, ততক্ষণের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। গুড বাই, হ্যাপি স্কলারশিপিং। তো এতক্ষণ আমরা দেখলাম কিভাবে A2A পোর্টালে অ্যাপ্লিকেশন করতে হবে আইসিসিআর এর জন্য। তো এখন আমাদের যে মেইন কাজটি হবে সেটি হচ্ছে A2A পোর্টালে রেগুলার আপডেট চেক করতে থাকা, যে কোনো অফার লেটার আসে কিনা, এবং আমাদের মেইলটি চেক করতে থাকা, যে মেইলটি দিয়ে আমরা A2A পোর্টালে অ্যাপ্লিকেশন করেছি। কারণ অনেক সময় ইউনিভার্সিটি আমাদের কাছে মেইল করে অনেক কিছু জানতে চায় বা অনেক এক্সট্রা ডকুমেন্ট চেয়ে থাকে। তো আমরা রেগুলার A2A পোর্টাল এবং আমাদের যেই রেজিস্ট্রেশন করা মেইলটি সেটি চেক করতে থাকবো। তো যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং সকলের সাথে ভিডিওটি শেয়ার করুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং পেজটিকে ফলো করুন। আমাদের সাথে থাকুন, নতুন ভিডিও ভাইবা নিয়ে এবং ইপিটি নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে ভিডিওগুলো খুব জলদি আসতে চলেছে। আমাদের সাথে থাকুন ততক্ষণ। হ্যাপি স্কলারশিপ।